শুরুতে আমরা যেটা দেখতে পাচ্ছি, তেজ তো ইমনের সাথে বিয়ের কথা বলে ফেলে যে একই মণ্ডপে নাকি দুটো বিয়ে হবে, একদিকে সুধার একদিকে তেজের। সুধা তো এই ব্যাপারটা কিছুতেই বুঝতে পারছে না যে উনি তো বললেন যে সার্থকের মুখোশটা খুলে দেবেন, তাহলে উনি ইমনকে বিয়ে করতে রাজি হচ্ছেন কেন? তেজের এই কথা শুনে তো যথারীতি বাড়ির সবাই অবাক। তেজ সুধাকে বলছে যে এতদিন তো অনেক বিয়ের দায়িত্ব নিয়েছেন, এবার এই জোরালো বিয়ের দায়িত্ব নিতে পারবেন তো আপনি সুধা? সুধা তখন বলছে, আপনি যখন আমার সাথে ঘর করতেই চান না, তখন আমিও আপনাকে জোর করব না আমার সাথে থাকার জন্য, আমিও আর আপনার সাথে থাকবো না। তবে কথা দিচ্ছি, এই বিয়ের দায়িত্বটা আমি খুব ভালো করেই পালন করব, এই বিয়ের দায়িত্বটা আমি নিলাম। এই বলে তেজের সাথে হাত মেলাচ্ছে, আর পাশ থেকে সার্থক দেখে হাসছে। ওদিকে সুধা, ঝিনুক, সমুদ্র কোথাও একটা বেরিয়েছে। ঝিনুকরা তো যথারীতি রেগে আছে। সুধা বলছে যে সুধার বিয়ের সমস্ত ব্যবস্থা যাতে তারা একটু ভালো মতো করে দেয়। ঝিনুক বলছে, এতদিন তুই যা বলেছিস তোর সব কথা শুনেছি, কিন্তু এবার আর তোর কোনো কথা আমরা শুনতে পারবো না। সমুদ্র বলে, হ্যাঁ বৌদি, তোমার এই মতের সাথে আমরা একমত নই, কারণ এই জিনিসটা আমরা কেউ চাই না। তোমার আর দাদার বিয়েটা আমরা কিছুতেই ভাঙতে পারবো না, আর তুমি সার্থকের সাথে বিয়ে করবে আর দাদা ইমনের সাথে, এটা আমরা কিছুতেই মেনে নিতে পারবো না, এর জন্য আমরা কোনো রকম হেল্প করতে পারবো না। তখন সুধা বলছে, তোরা হেল্প না করলে আমার হেল্প কে করবে? সামনে যেমন অনেক বড় লড়াই। ঝিনুক বলছে, দেখ, তোরা কি পাগল হয়ে গেছিস নাকি কোনো নতুন খেলা খেলছিস? যদি তাই হয়ে থাকে তাহলে আমাদেরকে সবটা বল, না হলে আমরা কি করে বুঝতে পারবো? তখন দেখা যাচ্ছে সেখানে এসেছে উকিল। ঝিনুক তো উকিলকে দেখে অবাক। সুধা ডিভোর্স পেপারের আরেকটা কপি নেওয়ার জন্য উকিলকে ডেকেছে, আর বলছে যে আগামীকালকের মধ্যে আমার সেই কপিটা চাই। উকিল বলছে, আগামীকালকের মধ্যে কিভাবে দেবো? আগামীকালকে তো কোর্ট বন্ধ। কোর্ট বন্ধ থাকাকালীন তো ডিভোর্স পেপার কিছুতেই আনানো যাবে না। আর এই চালাকি করেই সার্থকের মা কিন্তু কালকে বিয়ের ব্যবস্থাটা করেছে। ওদিকে বাড়িতে তো সার্থক হাসাহাসি করছে, বাগানে বসে আছে, বলছে ডিভোর্স পেপারের কপি তো তুমি যে মরে গেলেও পাবে না, কারণ মা তো ওইভাবেই ব্যবস্থা করেছে। কালকে তো কোর্ট বন্ধ, আর কোর্ট বন্ধ থাকাকালীন তোমাকে কে ডিভোর্স পেপার এনে দেবে? পাশ থেকে কিন্তু সার্থকের বলা কথাগুলো অশ্মি ফলো করছে, কিন্তু অশ্মির বোকামি। সার্থক তো অশ্মিকে দেখেই ফেলছে, এর আগেও ঘর থেকে বেরোতে দেখে ফেললো, সন্দেহ করে ফেললো, কারণ আগে থেকে সে জেনে গেছিল সে একজন পুলিশ ইন্সপেক্টর। আর এবারেও কিন্তু অশ্মিকে দেখে ফেললো সার্থক যে এই মেয়েটা আবার আমাকে ফলো করছে, এর কোনো একটা ব্যবস্থা করতেই হবে। তখন অশ্মির সামনে এমন একটা ভান করতে থাকে যেন সার্থক তাকে দেখতেই পায়নি, আর অশ্মি ওদিকে এমন একটা ভান করতে থাকে যেন সে ছবি তুলতে বেরিয়েছে, সার্থক যাতে বুঝতে না পারে। কিন্তু সার্থক কি অতই বোকা? না হলে কি এত বড় ক্রিমিনাল হওয়া যায়? কিন্তু অশ্মি মনে হয় একটু বোকামিটা করেই ফেলছে। যাই হোক, এরপরে তো অশ্মি সেই খবরগুলো দেওয়ার জন্য ইন্সপেক্টর আশুতোষকে ফোন করে। ইন্সপেক্টর আশুতোষকে ফোন করে সব কথাই জানায় যে আপনার সন্দেহটাই ঠিক, সার্থক একটা বড়সড় ক্রিমিনাল, তার বিরুদ্ধে কিছু প্রমাণও পেয়েছি আমি। এইভাবে কথাবার্তা হচ্ছে, আর এই কথাবার্তার মাঝখানে কিন্তু সার্থক এসে পড়ে। সার্থক সবটা শুনেও ফেলে। এবার তো অশ্মি ভয় পেয়ে যায় সার্থককে দেখে। দেখা যাক এবার অশ্মির সাথে সার্থক কি করে। তো উকিল বলছে সুধাকে যে সবকিছুর একটা প্রোটোকল আছে, তার বাইরে গিয়ে তো আমরা কোনো কিছু করতে পারি না। তখন সুধা বলছে, কালকে যে ডিভোর্স পেপারে কপিটা না পেলে অনেক বড় সর্বনাশ হয়ে যাবে। চিন্তায় পড়ে গেছে সুধা। উকিল তো বলে চলে যায়। সুধা বলছে, আইন যেমন আছে তার উপায়ও আছে, যে করেই হোক আমাকে ডিভোর্স পেপারে কপিটা বের করতেই হবে, আর ওই সার্থক চ্যাটার্জির মুখোশটা আমাকে সবার সামনে টেনে খুলতেই হবে, আমি যে মিস্টার বসু মল্লিককে কথা দিয়েছি। তখন সমুদ্র আর ঝিনুক বলছে, তুই চিন্তা করিস না, আমরা তোর পাশে আছি। সুধা বলছে, এবার দেখি যে তুমি কিভাবে যেত সার্থক চ্যাটার্জি। অশ্মিকে তো ধরে ফেলেছে সার্থক হাতে নাতে। এবার অশ্মিকে বলছে, কি প্রমাণের কথা বলছিলে তুমি শুনি? অশ্মি বলছে, না আসলে সুপারভাইজার ফোন করেছিল তো, তার সাথেই কথা বলছিলাম। বলে, আর মিথ্যে কথা বলা যাবে না, আমি যে তোমাকে ধরে ফেলেছি। অশ্মি তো এবার খুব ভয় পেয়ে গেছে, পালানোর চেষ্টা করছে, কিন্তু সার্থক ধরে ফেলে আর পেছন থেকে বাস দিয়ে একটা মাথার মধ্যে বাড়ি মারে। ইন্সপেক্টর অশ্মি তো অজ্ঞান হয়ে যায়। পেছনে ফিরিয়ে দেখে যে সুধারা কিন্তু চলে এসেছে। এবার তো সার্থক ভয় পেয়ে যায়, সুধারা আমাকে দেখে ফেললে তো মুশকিল হয়ে যাবে। তখন সার্থক ওখান থেকে কেটে পড়ে আর অশ্মিকে ওখান থেকে নিয়ে যায়। সুধার কিন্তু একটা সন্দেহ হয়, সুধা সেই জায়গাতে দৌড়ে আসে। সেই জায়গায় কিন্তু অশ্মি জুতোটা খুলে পড়ে আছে। সুধা সেটা লক্ষ্য করে না, শুধু বাসটা দেখতে পায়। তখন ঝিনুকরা বলছে, তুই কাকে খুঁজতে খুঁজতে এলি বলতো এখানে? বলে, আমার কেন জানি না মনে হলো এখানে কেউ ছিল। তখন বলছে, কই কেউ নেই তো। বলে সুধাটা চলে যায়, জুতোটা দেখতে পায় না। আর এদিকে অশ্মিকে গাড়িতে করে কোথাও একটা নিয়ে চলে যায় সার্থক, আর বলছে তোমাদের খেলা তো শেষ এবার। এদিকে তো বিয়ের প্রায় অর্ধেকটাই প্রিপারেশন শুরু হয়ে গেছে। সুধাও তো কাজে ব্যস্ত, আর এদিকে ইমনরা তো বিভিন্ন ভাবে পেছনে লাগছে। সুধাকে সার্থকের মা বলছে, কি তোমার হাত খালি কেন? তুমি এসব কাজকর্ম ছাড়ো, সুধা শরবত দিচ্ছিল, তুমি এসব কাজকর্ম ছাড়ো, এগুলো বাকি সবাই সামনে নেবে, চলো আলতা পড়বে চলো। তুমি তো বসু মল্লিক বাড়িরই ছেলেকে বিয়ে করছো, তাই জন্য সমস্ত নিয়মটা বসু মল্লিক পরিবারের নিয়ম অনুযায়ী হবে, চলো আলতা পড়বে চলো। এরপরে সেখানে ইমন আসে। ইমন বলছে, সুধা তুমি কত লাকি, তুমি তিনবার কনে সাজার সুযোগ পাচ্ছ, কত লাকি বলো তো। তখন সুধা বলছে, লাকি তো আপনিও, আপনারও তো এটা 2 নম্বর না 3 নম্বর কনের সাজ হবে, তাই না? এর আগেও তো আপনি কনে সেজেছিলেন, কিন্তু কি বিয়েটা আমার হয়েছিল আর সঙ্গটা আপনি সেজে ফেলেছিলেন। আর এটা শুনে তো ঝিনুকরা হাসছে।
তখন তো রেগে যায় ইমন, বলে এটা তুমি কি বলছো, তুমি এভাবে বলতে পারো না। বলে কেন, এইবারও তো আপনি সংসারছেন, তো বিয়েটা হবে তো। ব্যাস, ইমন আরো রেগে যায়। এরপরে ইমনের মা বদমাশি করে বলে যে ইমনের আলতাটা তুমি পরিয়ে দেবে। তখন সুধার হাজবেন্ড মানে তেজ আসে, বলে কেন, সুধা কেন আলতা পরিয়ে দেবে। বলে তুমি তো সুধাকে সাত করে সব দায়িত্ব দিয়েছো, তাই এটা আমার আবদার আর কি, সুধাই তো সব দায়িত্বে আছে, তাই সুধাই আলতাটা পরিয়ে দেবে। সুধা বলছে তখন যে ঠিক আছে, কোনো অসুবিধা নেই, আলতাটা আমি পরিয়ে দেবো, চলুন। ইমনকে তখন নিয়ে যায়, আলতাটা পরাতে থাকে হাতে, বলে যে লাল রংটা কিন্তু খুব শুভ, আবার লাল রংটা কিন্তু বিপদেরও সংকেত দেয়, তো একটু সাবধান। ইমন মনে মনে ভাবছে কি ব্যাপার, সুধা এরকম কথা আমাকে বলছে কেন, তাহলে কেউ বুঝে গেল যে আমি সার্থকের সাথে মিলে আছি। এই বলে সুধা ওখান থেকে চলে যায়। ইমন যখন তার হাতটা দেখে, তখন দেখে যে হাতে সুধা স্মাইলি এঁকে চলে গেছে। আলতা তো পরিয়েছে, মাঝখানে গোলের মধ্যে একটা উল্টো স্মাইলি, একটা সোজা স্মাইলি। ইমন তো খুব রেগে যায়। এদিকে তো নাচ গান শুরু হয়েছে। সার্থক বলছে যে এ কি, এটা তো একটা বিয়ে বাড়ি, কেউ নাচ গান করবে না, সবাই তো আমরা নাচ গান করবো, হই হুল্লোড় করবো। কিন্তু বাড়ির কোনো সদস্য কিন্তু এগিয়ে আসে না এই বিয়ে নাচ গানের অনুষ্ঠানে। বড়রা তো কেউ নেই এখানে, উপস্থিতি নেই, আর ছোটরা যারা আছে তারা কেউ এগিয়ে আসে না। সবাই বলে দেয় আমাদের কোনো ইচ্ছে নেই, জোসনা, ডলি, রেশমি সবাই, সমুদ্ররা তো আগেই না। তো তখন তরিতা আসে, হ্যাঁ তোমার বিয়ে বলে কথা, আমরা তো সবাই আনন্দ উৎসব করবোই। তখন বলে যে আপনার মেয়েকে ডাকুন, সার্থক বলছে ইমনের মাকে। তখন ইমনকে ডেকে নিয়ে আসে, আর ইমন, তরিতা, সার্থক সবাই মিলে ডান্স করতে থাকে। ডান্স করতে করতে আবার ইমন তেজকেও ডাকে। তেজ হাসি মুখে তার অভিনয় চালিয়ে যাচ্ছে। আর এদিকে তখন দেখা যায় সার্থক সুধাকে টানতে টানতে নিয়ে চলে এসছে নাচ করার জন্য। সুধা তো সার্থকের হাতটা ছাড়িয়ে দেয়, আর বাড়ির ছোটরা তখন তেজের দিকে ঠেলে দেয় সুধাকে। সুধা চুপচাপ দাঁড়িয়ে থাকে, তেজও সুধার দিকে দেখতে থাকে। আর এই ব্যাপারটা ইমন আর সার্থকের মোটেও ভালো লাগে না। সার্থক মনে মনে বলছে এখন যতই হাত ছাড়িয়ে নাও না কেন, একবার বিয়ে হয়ে গেলে তো আর এই সুযোগটা পাবে না। তখন সার্থক যখন সুধার দিকে এগোতে যাচ্ছে, ঝিনুক তার পাটা এগিয়ে দিয়ে আর সেই পায়ে হোঁচট খেয়ে সার্থক একদম মুখ থুপড়ে পড়ে। আর পরে তো পরে কার পায়ের সামনে, সামনে দেখে যে আর কেউ নেই, তুহিনা দাঁড়িয়ে আছে। তুহিনাকে দেখে তো ঘাবড়ে যায়, কি ব্যাপার তুহিনা এখানে। ডলিরা বলছে এটা তো সেই ডান্সার মেয়েটা না, আমাদের বাড়িতে ডান্স করতে এসেছিল। তখন মানে সুধা বলছে আর কি যে তোমার বিশেষ বন্ধু এসে হাজির, তুহিনা। তুহিনা বলছে সার্থককে, কি তুমি বিয়ে করছো আর তোমার আমাকে তুমি জানালে না, তোমার বিশেষ বান্ধবী বলে কথা আমি। এদিকে সার্থকের মাও তো ভয় পেয়ে যায় যে তুহিনা এখানে কি করছে। তুহিনা তো বলেই যাচ্ছে তুমি আমাকে জানাচ্ছ না, আমাকে না জানিয়ে তুমি বিয়ে করে নিচ্ছ। সার্থক তো তুহিনাকে দেখে অবাক, কি বলবে কিছু বুঝেই পাচ্ছে না। ডলি রেশমি বলছে কিরে অনিদা, তুই নাকি একে চিনিস না, আবার তোর নাকি বিশেষ বন্ধু, ব্যাপারটা কি, কি হচ্ছে এখানে এসব। আর ওদিকে সমুদ্র বলছে হ্যাঁ তাই তো, তুই নাকি ওকে ডান্সের জন্য নিয়ে এসেছিলি শুধুমাত্র, তাহলে বৌদিকে বিশেষ মানে বিশেষ বন্ধু কেন বলছে তোর। তখন সুধা বলছে কি হলো সার্থক, উত্তর দাও। তখন তুহিনা বলছে উত্তরটা আমি দিই। সার্থক তখন না বলে চিৎকার করে ওঠে, বলে যে না আমি বলছি আর কি, তুমি এখানে কেন এসছো, তোমার তো সমস্ত পেমেন্ট আমি ক্লিয়ার করে দিয়েছিলাম। তখন তুহিনা বলছে ডার্লিং তুমি না ডাকলেও তো আমি আসবো, আর আমাকে এখানে আসতে হলেই বা কেন, এরকম ভাবে বলছে। সবাই তো এই কথা শুনে অবাক, সার্থকও অবাক যে এবার কি বলবে। তেজ বলছে কিরে অনিকেত, ও তোকে ডার্লিং ডাকছে কেন। সার্থকের মা তো ভয় পেয়ে একদম চোখ বড় বড় করে দিয়েছে। সার্থক বলছে দাঁড়া আমি দেখে নিচ্ছি, এই তোমাকে আমি এত বড় বাড়িতে ডান্স করতে ডেকেছিলাম, তুমি তো দেখছি এখন আমার মাথায় চলে নাচছো। তখন তুহিনের হাতটা ধরে নিয়ে যাচ্ছে, এই চলো তো চলো তো, তোমার ব্যবস্থা করে আসি চলো, মানে আড়ালে গিয়ে কথা বলে দেবে কিছু। ঝিনুক বলছি বাবা জামাইবাবুর ভাই তো মনে হচ্ছে ভয় পেয়ে গেল। সার্থকের মা তখন মনে মনে বলছে তুহিনা হঠাৎ এখানে কি করছে, তুহিনা যদি সত্যিটা বলে দেয় তাহলে তো সবকিছু বানচাল হয়ে যাবে, এমনটাই ভাবছে আর কি সার্থকের মা। এটা আবার সুধার প্ল্যান নয় তো, ওরা চাইছেটা কি, এমনটাই ভেবে যাচ্ছে সার্থকের মা। ভয় পেয়ে গেছে তো কি করবে, এখন তো মুখ থেকে আওয়াজ বেরোচ্ছে না, শুধু ভয় পাচ্ছে আর এটা ওটা ভেবে যাচ্ছে। এদিকে তেজ সুধাকে আড়ালে নিয়ে এসছে, আর সুধা একটু কাছাকাছি যাওয়ার চেষ্টা করছে। সুধা বলছে ছাড়ুন আমাকে, আপনি আমাকে ছুঁচ্ছেন কেন, কেউ দেখে ফেললে কি বলবে। তখন তেজ বলছে যে আপনি আমার স্ত্রী। বলে স্ত্রী নয় তো, আমি এখন অন্য কারো স্ত্রী, আর আপনার তো আপনার হবু বউয়ের সাথে থাকা উচিত, ইমনের সাথে। ইমন ম্যাডাম যদি আমাদের এখানে এভাবে দেখে ফেলে তাহলে কি ভাববে। তেজ তো আবারও ইচ্ছে করে পেছন থেকে সুধাকে ধরে ফেলে। সুধা আবারও তেজকে ছাড়িয়ে দেয়, বলছে যে যদি ইমন ম্যাডাম দেখে ফেলে তাহলে খুব কষ্ট পাবেন। বলে আপনি নিশ্চয় চাইবেন না যে আপনার হবু স্ত্রীকে এরকম কিছু একটা দেখাতে, তাই আপনি আমাকে ছোবেন না। তেজ আবারও সুধাকে কাছে টেনে নেয় আর বলে চুপ, একদম চুপ, আর চুপচাপ এখানে দাঁড়িয়ে থাকুন। সুধা চুপ করে যায়। এরপরে তেজ কি করে, সুধার হাতে আলতা পরাতে থাকে। সেই জন্যই তেজ সুধাকে ডেকে নিয়ে এসেছে যে সুধার হাতের আলতাটা তেজই পরিয়ে দেবে। বলছি এটা আপনি কি করছেন, একদিকে নিজের স্ত্রীকে অন্যের হাতে তুলে দিচ্ছেন, আরেকদিকে আবার আলতা পরিয়ে দিচ্ছেন, এটা কোন ধরনের ভালোবাসা। তেজ বলছে সময় মতো তেজ তার ভালোবাসার প্রমাণ ঠিক সবার সামনে দিয়ে দেবে, অভিযোগের কোনো সুযোগ দেবে না। এরপরে তেজ সুধার পায়েও আলতা পরাতে থাকে। তেজ মনে মনে বলছেন যে শুধু এই জন্মের জন্য নয়, আগামী 7 জন্মের জন্য শুধু আপনি আমারই। সুধা সুধা তো অবাক হয়ে তেজের দিকে তাকিয়ে আছে, যেসব হচ্ছেটা কি। আর আজকের পর্ব এখানে শেষ হয়ে যায়।
তো বন্ধুরা, এই ছিল আজকের এক জমজমাট পর্ব। আশা করি তোমাদের সবার ভালো লেগেছে। তো এইরকম জমজমাট পর্ব আগামী দিনে আবারও পেতে অবশ্যই কিন্তু আমাদের চ্যানেলকে লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইবটা করতে একদম ভুলবে না। আর পর্ব ভালো লেগে থাকলে পর্বের বিস্তারিত দেখতে চাইলে অবশ্যই কিন্তু স্টার জলসার পর্দায় সবাই চোখ রাখবে। তাহলে দেখা হচ্ছে আগামীকালকে নতুন পর্বের রিভিউ নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবে। টাটা।